এরপরে প্রশ্ন হলো, ইরান ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরো ঘনীভূত করেছি, আরো বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে। এ জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরো শানিত হয়, আরো বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা এটা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমরা জগজগে তকতকে ইট পাথরের একটা সব তথাকথিত সভ্য সমাজ নির্মাণ করতে পারবো, মানুষ মতো মানুষ হয়ে উঠবো না, যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই, অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলবো যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সেই দায়িত্বশীলতা, তাদের সেই মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন, তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল। এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণে, আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হয়েছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সে মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়, সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকে। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায়, তাদের দেশের সরকার সমর্থনে বা প্রত্যক্ষ মদদে, কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত, তারপর সে দেশের মানুষকে দেখবেন একবার নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান, তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম অমুসলিম, দেশের বাইরের, নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে, এর ফলে আমাদের মধ্যে নীতিনৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে, সেটা আবার প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন, বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে, আরো যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে, সেই জিনিসগুলো কিভাবে চলবে, সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারোর মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার তৌফিক দান করুন, এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা, এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। দোকান ভাড়া দেওয়ার সময় সিকিউরিটি মানি হিসেবে যে টাকা নিয়েছি, তা কি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবো? উত্তর হলো, বর্তমান সমাজে যে সিকিউরিটি মানি ব্যবহার করার প্রচলন আছে, এখানে প্রদানকারীর পক্ষ থেকে সাধারণত আপত্তি থাকে না, বরং প্রদানকারী স্বেচ্ছায় এটি দিয়ে থাকেন। তাই এই টাকাকে ঋণ হিসাবে বিবেচিত করলে সেটা ব্যবহার করা যায়। কিন্তু এই টাকাকে আমরা আপনার বন্ধক এর জিনিসের মতো মনে করতে পারি, যে আমি তার বাসাটা ব্যবহার করছি এবং সিকিউরিটি মানি হিসাবে যে টাকাটা রেখেছি সেটা অনেকটা বন্ধকের মতো, যে আমি ক্ষতিগ্রস্ত করি তাকে, তাহলে সে এটা দিয়ে ক্ষতিপূরণ নিবে। সেটা যদি হয় তাহলে এটার ব্যবহার করা জায়েজ হয় না। বিষয়টা উলামা ইকরামের উচ্চতর গবেষণা সাপেক্ষ বিষয়। আমি বিষয়ে কোনো কনক্লুশনে আসলাম না। দুটি দৃষ্টিভঙ্গি আছে এবং দুটি দৃষ্টিভঙ্গির আলোকে এক দৃষ্টিকোণ থেকে জায়েজ হয়, অপর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করা না জায়েজ হয়। বিষয়টিকে আরো চূড়ান্তভাবে পর্যালোচনা করে আমরা কনক্লুশনে আসার মতো কোনো ডিসিশনে ইনশাআল্লাহ আসার চেষ্টা করব।